এবং তার চেয়েও বড় কথা যেটা, সেটা হচ্ছে আগেও আমি বলেছি বা রেগুলার বেসিসে যেটা বারবার বলছি, সেটা হচ্ছে টাইম। টাইম ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল ফ্যাক্টর হিয়ার। তুমি কত ভালো লিখতে পারছো দ্যাট ডাজ নট ম্যাটার, বাট তুমি টাইমের মধ্যে শেষ করতে পারছো কিনা দ্যাট ম্যাটার্স। ওকে, তো সেরকমভাবে টাইমের মধ্যে লিখতে হবে। যতই ভালো লেখা হোক না কেন, টাইমের মধ্যে যদি না ফিনিশ করা যায় তাহলে টোটালটাই ইউজলেস। সো বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য টাইম। এবার আমরা কয়েকটা জিনিসে আসবো যেগুলো আমরা বেশ কয়েকদিন কাজ দিলাম, সেগুলোকেই আজকে আলোচনা করব আমি ক্লাসে। এবং টুমরো এগেন, আইদার টুমরো আর শনিবার, না আজকে তো আরে অ্যাভেঞ্জার্স একাডেমিটা কে স্যার? অ্যাভেঞ্জার্স একাডেমি কে? কি সমস্যা, একাডেমির লোকজনও ঢুকে পড়ছে। ওকে, জাস্ট আ মিনিট। তো কালকে যে দুটো প্রেসই আমি দিলাম, সেই দুটো নিয়ে আলোচনা করব আগে। ফার্স্ট অফ অল, প্রেসিগুলো অনেকেই লিখেছো ঠিকঠাক, অনেকের টাইটেলও ভালো হয়েছে, কিন্তু অনেকের লেখা আরও অনেক ইম্প্রোভাইজেশন দরকার। যেমন ফার্স্ট প্রেসিটা যেটা বলছে স্পিচ ইজ এ গ্রেট ব্লেসিং বাট ইট ক্যান অলসো বি এ গ্রেট কার্স। স্পিচ যে বলার সেটা হচ্ছে আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ, কিন্তু এটা একটা ভয়ানক অভিশাপও। ফর এ হোয়াইল ইট হেল্পস আস টু মেক আওয়ার ইন্টেনশনস অ্যান্ড ডিজায়ার্স নোন টু আওয়ার ফেলোস। বলছি এটা আমাদের ইন্টেনশন এবং ডিজায়ারটা কি করে না, সেটা জানায় প্রপারলি। ইট ক্যান অলসো ইফ ইউ ইউজ ইট কেয়ারলেসলি, মানে যদি ভুল কথা বলে ফেলি সেটার বাজে ইম্প্যাক্ট পড়ে। মেক আওয়ার অ্যাটিটিউড কমপ্লিটলি মিসআন্ডারস্টুড, কোনো ভুল কথায় মানুষের অ্যাটিটিউডকে ফুললি মিসআন্ডারস্টুড করা হয়। A slip of the tongue, the use of an unusual word or of an ambiguous word, and so on may create an enemy where we had hoped to win a friend. মানে আমরা যদি কিছু স্লিপ অফ টাং করে ফেলি বা অন্য কিছু এরকম করে ফেলি যেটা আমাদের বলা উচিত ছিল না, সেটা আমাদেরকে আমাদের যে সামনে যে আছে সে একটা এনিমি ক্রিয়েট করে দেয়। যেখানে আমাদের আশা ছিল যে আমরা একটা বন্ধু তৈরি করতে পারবো, সেখানে দেখা যাচ্ছে এনিমি ক্রিয়েটেড হয়ে যায়। এগেন ডিফারেন্ট ক্লাসেস অফ পিপল ইউজ ডিফারেন্ট ভোকাবুলারিজ অ্যান্ড দ্য অর্ডিনারি স্পিচ অফ অ্যান আনএডুকেটেড ম্যান মে স্ট্রাইক অ্যান আনএডুকেটেড লিসনার as showing pride. Unwittingly, we may use a word
which bears a different meaning to our listener from what it does to men of our own class. অর্থাৎ আমরা যদি সঠিকভাবে মানে যে লিসনার, সেই লিসনার মাঝে মধ্যে কোনো একটা ওয়ার্ডের একটা অন্য মিনিং তৈরি করে ফেলে। Thus, speech is not a gift to use lightly without thought, but one which demands careful handling. Only a fool will express himself alike to all kinds and conditions of man. তাহলে আমাদের বুঝে শুনে কথা বলা উচিত। তাহলে ওভারঅল যেটা বলতে চেয়েছে সেটার মিনিং হচ্ছে, এক কথায় যদি আমাদের পুরো প্যাসেজটা সম্পর্কে বলতে হয় তাহলে আমাদের বলতে হবে যে কথা বুঝে শুনে বলা উচিত। বিকজ স্লিপ অফ টাং একবার হয়ে গেলে সেটা আর ফিরে আসে না, তাই না? তো অনেকেই দেখলাম বেশ ভালোই লিখেছো। দু একজন যারা পাঠিয়েছিলে টাইটেলগুলো একটু বলো, কে কি কি টাইটেল লিখেছিলে? স্যার আমি লিখলাম দ্য আর্ট অফ টকিং। বেশ সুন্দর টাইটেল। যেহেতু আমি টাইটেলগুলোকে ডিসকাশন করছি, সবাই দু একজনের টাইটেল জানলে বাকিদের আরও লিখতে সুবিধা হবে। একটা টাইটেল বললো দ্য আর্ট অফ টকিং, ভেরি গুড টাইটেল। হ্যাঁ, আমি লিখেছিলাম অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্পিচ। এটা ঠিক ভালো হলো না। দ্য আর্ট অফ টকিংটা বেশ ভালো টাইটেল। স্যার বলছি আমি কেউ লিখেছিলাম কিছু words মেসেজে are লিখলে আমি mystery in দেখতে পাবো itself। না। মেসেজে যদি কেউ লেখো আমি দেখতে পাবো না। যার বলার মাইক্রোফোন অন করে বলো। হ্যাঁ স্যার, স্যার বলছি আমি লিখেছিলাম ওয়ার্ডস আর মিস্ট্রি ইন ইটসেলফ। এটা ঠিক খুব ভালো টাইটেলটা হয়নি। ওয়ার্ডস বলে কোলন দিয়েছিলে? হ্যাঁ স্যার, ওয়ার্ডস বলে একটা কলম দিয়ে আ মিস্ট্রি ইন ইটসেলফ। আচ্ছা, এ মিস্ট্রি হ্যাঁ মানে এ মিস্ট্রি ইন ইটসেলফ। খুব ভালো হয়নি টাইটেলটা। স্যার আমি লিখেছিলাম স্পিচ দ্য ডাবল এজ শোড। একটু আরেকবার রিপিট করো। স্যার নেসেসিটি অফ গুড কমিউনিকেশন স্কিল। আরেকবার বলো। নেসেসিটি অফ গুড কমিউনিকেশন স্কিল। এটা ঠিক এই তো অর্থে পরিষ্কার বোঝাচ্ছে না। স্যার আমি লিখেছিলাম স্পিচ দ্য ডাবল এজ শোড। স্পিচ দ্য ডাবল এজ শোড। এটা ভালো টাইটেল, বেশ ভালো টাইটেল। দেখো সবার টাইটেল দেখলে স্পিচ আরেকবার বলো, আর ডবল এজ শোড। দ্য ডাবল এজ শোড। এ দাও, দা দিও না। ঠিক আছে স্যার। ডাবল এজ। আরেকবার বলো। Importance of speech and look back question. বাস লিসনিং অর এ টাস্ক। আমি বলতে পারি দ্য বেনিডিকশন অফ স্পিচ। This title can also be used. অর্থাৎ স্পিচের গুরুত্ব কি। এবার আমি চারটে টাইটেলই লিখলাম। দেখো আমরা মেনলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা সঠিকভাবে কথাটাকে ব্যবহার করতে পারি। এখানে বেনিডিকশন না বলে আমি দ্য টেকনিক অফ স্পিচও বলতে পারি, টেকনিক অফ স্পিচ বা দ্য গিফট অফ স্পিচ সেটাও বলা যায়। ওকে, বা ফর এক্সাম্পল দ্য বুন অফ স্পিচ বলতে পারি। বেনিডিকশন না বলে এখানে আমি বুন কথাটা বলতে পারি। বুন মানেও সেম, আশীর্বাদ। দ্য বুন অফ স্পিচ। দ্য লিগাসি অফ স্পিচ বলতে পারি। LEGACY, লিগাসি অফ স্পিচ। স্যার
power of speech. পাওয়ারটা বড্ড কমন হয়ে যাবে, অনেকেই লিখবে। এখানে যদি আমি লিগাসি লিখি, লিগাসিটা বেশ ভালো শোনাচ্ছে, দ্য লিগাসি অফ স্পিচ, বেশ একটু আনকমন শোনাচ্ছে। বা এই টাইটেলগুলো তোমরা ইউজ করতে পারো, ভেরি ভেরি গুড, দ্য আর্ট অফ টকিং, ভেরি গুড টাইটেল, ওয়ার্ড আ মিস্ট্রি ইন ইটসেলফ, রাদার গুড, স্পিচ আ ডবল এজেড সোর্ড, ভেরি গুড টাইটেল, এবং এগুলোর মধ্যে কোনো একটা অ্যাজ ইউ লাইক, the benediction of speech or the boon of speech or the legacy of speech, anything. তাহলে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে বলতে চেয়েছে যে আমাদের বুঝে শুনে কথা বলা উচিত, কেননা কথা হচ্ছে একবার বেরিয়ে গেলে সেটা আর ফিরে আসে না, এবং সবচেয়ে বড় কথা যে কথার মাধ্যমেই মানুষের পরিচয়, এবং কথা যেখানে বন্ধু ক্রিয়েট করে সেখানে শত্রুতাও ক্রিয়েট করে, সুতরাং স্লিপ অফ টাংটা একেবারেই উচিত না। বোঝা গেছে সবার? তাহলে আমরা ছোট করে কি বলতে পারি এটাকে? জিস্ট হিসাবে কি বলতে পারি? আগে জিস্টটা মনে মনে ভেবে নিই না, তাহলে তো লিখতে 1 মিনিটও লাগবে না। জিস্টটা মনে মনে ভেবে নিই, বাংলাতেই ভাবা অভ্যেস করব, তাহলে কি হবে, যদি বাংলায় ভাবাটা অভ্যেস করি তাহলে সেটার ইংলিশটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। তো এখানে যেটা মেনলি ইন্ডিকেট করতে চাইছে যে স্পিচ হচ্ছে মেনলি, দেখো টপ মোস্ট 8 মোস্ট ইম্পর্টেন্ট লাইন কোনগুলো। ফার্স্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে স্পিচ হচ্ছে একটা গ্রেট ব্লেসিং বাট ইট ক্যান অলসো বি এ গ্রেট কার্স। কেন না? বিকজ অফ ইটস ইউসেজ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ লাইন। দেন এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ইফ উই ইউজ ইট কেয়ারলেসলি মেক আওয়ার অ্যাটিটিউড কমপ্লিটলি মিসআন্ডারস্টুড। সেটারই এতে বলেছে এ স্লিপ অফ দ্য টাং, দ্য ইউজ অফ অ্যান আনইউজুয়াল ওয়ার্ড অর অ্যান অ্যাম্বিগুয়াস ওয়ার্ড অ্যান্ড সো অন মে ক্রিয়েট অ্যান এনিমি হোয়ার উই হ্যাড হোপ টু উইন আ ফ্রেন্ড। যেখানে আমরা কোনো একজন বন্ধু করতে পারতাম কাউকে, একটা রং ইউসেজ অফ ওয়ার্ড সেখানে শত্রুতা তৈরি করে। তো এই জায়গাগুলোকে একটু ফোকাস করব। এবং লাস্ট এই জায়গাটা, দ্য স্পিচ ইজ নট আ গিফট টু ইউজ লাইটলি উইদাউট থট বাট ওয়ান হুইচ ডিমান্ডস কেয়ারফুল হ্যান্ডলিং, অনলি আ ফুল উইল এক্সপ্রেস হিমসেলফ অ্যালাইক টু অল কাইন্ডস অ্যান্ড কন্ডিশনস অফ ম্যান। তাহলে আমরা যদি এরকম ভাবে বলি যে স্পিচ হচ্ছে একটা খুব ভেরি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু, স্টার্টিং ফার্স্ট লাইন বলছি, স্পিচ খুব গুরুত্বপূর্ণ, এটাকে অবশ্যই কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত, না হলে আমাদের ওয়ার্ডটা ভুলভাবে ধরা হবে এবং বন্ধুরা শত্রুতে পরিণত হবে। আমাদের ওয়ার্ডটা ভুলভাবে পরিগণিত হবে এবং বন্ধুরা শত্রুতে পরিগণিত হবে। তারপরে বলতে পারি আমাদের এটা মনে রাখতে হবে যে এই জায়গাটা বলেছিল, দ্য অর্ডিনারি স্পিচ অফ অ্যান আনএডুকেটেড ম্যান মে স্ট্রাইক অ্যান আনএডুকেটেড লিসনার অ্যাজ শোয়িং প্রাইড। অর্থাৎ স্পিচটাকে বুঝে শুনে ইউজ করা উচিত, কেননা এডুকেটেড ম্যান আর আনএডুকেটেড ম্যানের মধ্যে ডিফারেন্স আছে। তো সেজন্য আমাদের স্পিচকে ব্যবহার করতে হবে খুব উইথ গ্রেট কশন, সাবধানতার সাথে। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? ছোট করে এরকম একটা মনে মনে আগে সাজিয়ে নেব, এবং প্রয়োজনে সেই সাজানোটা যেটা বাংলায় সাজাচ্ছি সেটার যে কি ওয়ার্ড বা বাংলা লাইনটা ছোট করে একদম নিজের বোঝার মতো হ্যান্ড রাইটিংয়ে যাও করে লিখে নেব। এবার সেটাকে ইংলিশ করে দাও, দেখো তোমার 5 থেকে 6 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি জানি প্রথম 5-6 মিনিটে আসবে না, প্রথমে এই জিনিসটা করতে গিয়ে তোমার 10 মিনিট 12 মিনিট 15 মিনিট লাগবে, বাট আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে টাইমটাকে কমাতে হবে। তাহলে কি কি আমি পয়েন্ট বললাম, ফার্স্ট অফ অল আমি পড়ে নেবো ভালো করে,
পড়ে নিয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনগুলো বুঝে নেব। এবার আমি যেভাবে মনে মনে তোমাদের বললাম, জাস্ট একটা সাজিয়ে নিলাম নিজের মনে মনে, এই ওয়ার্ডগুলোকে আমি ছোট ছোট করে জাস্ট নিজে বোঝার মতো হ্যান্ডরাইটিংয়ে একটু বাংলায় লিখে নিলাম। এবার এটার ইংলিশ করে দিই। এটা হচ্ছে শর্ট টাইমে করার ফর্মুলা। এবার এই ফর্মুলাটা কিন্তু আবার বিসিএস মিসলেনিয়াসে গিয়ে অ্যাপ্লাই হবে না, এটা অনলি ফর ক্লার্কশিপ। বোঝাতে পারলাম সবাইকে? তাহলে টাইটেল তো আমি লিখেই দিয়েছি, দ্য লিগেসি অফ স্পিচ বা দ্য বুন অফ স্পিচ অর দ্য বেনিডিকশন অফ স্পিচ, এনিথিং দ্যাট ইউ লাইক। অর আগের যে টাইটেলগুলো বলেছে ওগুলোও বেশ ভালো ছিল। তাহলে আমরা এভাবে লিখি, স্টার্টিংটা এভাবে করি, speech is a precious gift speech is a precious gift বা প্রেশিয়াস না বলে প্রাইসলেসও বলতে পারি। প্রাইসলেস মানে যার মানে কোনো মূল্য, যার মূল্য মাপা যায় না। প্রাইসলেস মানে দামি, এই যার কোনো মূল্য নেই তা নয়। প্রাইসলেস মানে হচ্ছে যার মূল্য মাপা যায় না, অর্থাৎ ভীষণ অমূল্য কোনো কিছুকে প্রাইসলেস বলা হয়। তো স্পিচ ইজ এ প্রেসিয়াস অর প্রাইসলেস গিফট। দেন লিখি, we must use it cautiously. We must use it cautiously to express. We must use it cautiously to express our thought. We must use it cautiously to express our thought. Otherwise we may be ওখানে মিসআন্ডারস্টুড বলেছিল, আমরা লিখি মিসইন্টারপ্রেটেড। Otherwise we may be misinterpreted, অর্থাৎ আমাদের কথাটা ভুল হিসাবে ট্রিট করা হবে। We must use it cautiously to express our thought, otherwise we may be misinterpreted and turn our friends into foes, FOES, foes মানে শত্রু, এনিমি। বলছে স্পিচ হচ্ছে একটা প্রেসিয়াস গিফট, আমাদের অবশ্যই এটা কনসাসলি এক্সপ্রেস করতে হবে আমাদের থটটাকে এক্সপ্রেস করার জন্য, না হলে আমরা মিস ইন্টারপ্রেটেড হব এবং আমাদের বন্ধুরা শত্রুতে পরিণত হবে। নেক্সট, we must not ignore the fact that
words always do not mean the same thing মোজাফফর হোসেন নেক্সট ক্লাস থেকে 5 মিনিটের মধ্যে জয়েন না করলে আর অ্যাকসেপ্ট করব না। So we must not ignore the fact that words always do not mean the same thing to the educated and uneducated men. Educated and uneducated men. ওকে, যে জায়গাটা এখানে বলেছিল এই জায়গাটুকু একটু বলে দিলাম বিকজ এটা একটা পয়েন্ট ছিল ইম্পর্টেন্ট। ওকে, তারপরে লিখি words কমা দিয়ে must therefore words must comma therefore comma be used with great caution and tactfully আর কি। Words must therefore be used with great caution and tact. সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট? তাহলে যেভাবে বললাম এভাবে সাজিয়ে নিতে হবে। ঝপঝপ লেখা হয়ে গেছে সবার? পেজটা বদলাই। ওকে, যদি কারোর লেখা না হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আসবো নাম্বার 2। পরের পেজটাও অনেকেই ভালোই লিখেছো। এটা বলছে ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ম্যান টু ওয়ার্ক। প্রত্যেকটা মানুষের ডিউটি হলো কাজ করা। দ্য আইডল ম্যান ওয়েস্ট হিজ টাইম অ্যান্ড লাইফ ইজ অফ নো ইউজ টু হিমসেলফ অর টু আদার্স। অর্থাৎ কুড়ে লোক তারা জীবনে সময়টা নষ্ট করে, সেটা তাদের কোনো বা অন্যদের কাজে লাগে না। দ্য ম্যান হু ইজ টু লেজি টু ওয়ার্ক ফর হিজ লিভিং ইজ দ্য মোস্ট রেডি টু বেগ অর টু স্টিল। অর্থাৎ যে ভীষণ কুড়ে তাকে হয় ভিক্ষা করতে হবে নাহলে চুরি করতে হবে। There was one time a custom among the people of Holland which was meant to prevent idleness. হল্যান্ডে একটা কাস্টম ছিল যেটা হচ্ছে আইডলনেসকে প্রিভেন্ট করার জন্য। সেটা কি না, when a man who was able to work found begging, যে কাজ করতে পারতো এমন লোক যদি ভিক্ষা করছে দেখা যেত, was seized, তাকে গ্রেপ্তার করা হতো, and put into a pit which water was allowed to run through a pipe, তাকে একটা ওই কুয়োর মধ্যে ফেলে দেওয়া হতো যেখানে জল পাইপে করে জল ফেলা হতো এবং তাকে পাম্প করতে হতো যাতে সে বেঁচে থাকে, না হলে ডুবে যাবে।
তো it was a great fun for those who passed by to see an idle tramp forced to work, and a few hours of this punishment was enough to cure a very lazy man. এইভাবে এই পানিশমেন্টটা দিয়ে একটা লেজি ম্যানকে খুব তাড়াতাড়ি মানে কর্মক্ষম করা যেত এই কয়েক ঘন্টার শাস্তি দিয়ে। তো এই প্রথাটা হল্যান্ডে চলতো। তো এটাকে কিন্তু আমরা এক্সাম্পল হিসাবে ধরবো না। প্রথম দিন যে প্রেসিটা করিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম, মনে করো আমি একটা দিয়েছিলাম দ্য কি টু সাকসেস। তো সেক্ষেত্রে আমি ওখানে একটা আইডিয়াকে এস্টাবলিশ করার জন্য একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল, যে এক্সাম্পলটায় বলা ছিল যে কোনো একজন ব্ল্যাকস্মিথকে আয়রনটা তখনই স্ট্রাইক করতে হবে when it was red hot। যদি তাকে তখনই কামারকে লোহায় আঘাত হানতে হবে প্রপার শেপ দিতে যখন সেটা রেড হট থাকবে। বাট ইফ বাই নেগলিজেন্স, যদি নেগলিজেন্স করে সে সেটাকে হ্যামারিং বা হিট না করে, তাহলে লোহাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে কখনোই যতই হাতুড়ি হ্যামারিং করা হোক না কেন তার ডিজায়ার্ড শেপ দেওয়া যাবে না। সেটা ছিল এই আইডিয়াটাকে এস্টাবলিশ করার জন্য যে জীবনে দ্য কি টু সাকসেস ইন লাইফ ইজ টু অ্যাক্ট ফাস্ট, তাড়াতাড়ি কাজ করতে হবে। কিন্তু এখানে যেটা বলেছে, এখানে কিন্তু এটাকে একটা মানে এক্সাম্পল হিসাবে দেয়নি, আমাকে এটা অ্যাজ এ ফ্যাক্ট ট্রিট করতে হবে। এই জায়গাটা বুঝতে হবে ভালো করে যে কোথায় কোনো একটা আইডিয়াকে এস্টাবলিশ করার জন্য কোনো এক্সাম্পল দেওয়া হচ্ছে নাকি কোনো একটা ফ্যাক্ট স্টেট করা হচ্ছে। তো যদি ফ্যাক্ট বলা হয়ে থাকে সেটাকে যদি তুমি অমিট করে যাও নাম্বার দেবে না। কালকে অনেকে পাঠিয়েছিলে, তার মধ্যে একজন দেখলাম এটাকে 2 লাইনে লিখেছো। 2 লাইনে লিখেছো খুব ভালো, কিন্তু সব পয়েন্ট টাচ করতে হবে। তুমি যে খুব ছোট করলে এক্সামিনার নাম্বার দেবে এরকম নয়, বাট সব পয়েন্টকে টাচ করে যদি ছোট লিখতে পারো সেটাই সবচেয়ে ভালো। তো এটার টাইটেল কে কি লিখেছিল বলো? Importance of work in life. Work is our life. বলো। Man's duty. Work is our life. So work inevitable part of our life. Work an inevitable part of our life, তাই তো? টাইটেলটা ভালো টাইটেল, ওয়ার্ক অ্যান ইনএভিটেবল পার্ট অফ আওয়ার লাইফ। আর কেউ? হ্যাঁ বলো। The man's duty. পানিশমেন্ট ফর লেজিনেস, ভালো টাইটেল। The impact of laziness. ইম্প্যাক্ট, এখানে ইম্প্যাক্ট কি ফেলছে? Sir, idleness is a curse. আইডলনেস ইজ এ কার্স, ভালো টাইটেল। The man's duty. স্যার বলছি আইডলনেস ইজ আ কাজ, এটা স্যার একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে না? স্যার ফাইনাইট ভার্ব তো টাইটেল ইউজ করা যায় না। কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা। কোনো অসুবিধা নেই। প্রেসির কোনো রুলসে কোথাও বলা নেই যে ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না। তুমি কোনো বইয়ে আমাকে দেখাতে পারবে না এই কথাটা লেখা আছে। আর কিছু? The man's duty. এই মেন্স ডিউটি ঠিক হলো না। Sir, work or run. আরেকবার। Work or run. ওয়ার্ক বুঝতে পারলাম না।
আরেকবার বলো। Sir, work or drawn? মানে work or to drawn মানে না, Sir, idleness as a curse লিখেছিলাম। আইডলনেস অ্যাজ এ কার্স বলতেই পারি। স্যার এটা বলতে পারি বেনিফিশিয়ারি ওয়ার্কস পেজ পে অফ আরেকবার বলো। বেনিফিশিয়ারি ওয়ার্কস, পেজ পে অফ বুঝতে পারছি না ঠিক। বেনিফিশিয়ারি ওয়ার্কস পেজ পে অফ বেস্ট পে অফ। পেজ পি এ ওয়াই এস হ্যাঁ, পি এ ওয়াই ডবল এফ ডবল ও এফ সরি ও ডবল এফ এস লিখে দাও তো কি বলছো, বুঝতে পারছি না ঠিক। গুঞ্জন কর্মকার, আচ্ছা, দ্য বিউটি অফ দ্য স্পিচ লিখেছিল। খুব ভালো হলো না টাইটেলটা, মানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট এখানে আসছে না। আমরা এভাবে লিখতে পারি, হার্ড ওয়ার্ক is essential এটাও বলা যায়, হার্ড ওয়ার্ক ইজ এসেন্সিয়াল। और বলতে পারি হার্ড ওয়ার্ক an indispensable part of life. স্যার বলছি ওয়ার্ক ইজ নেসেসারি ফর লিভিং হবে। ওয়ার্ক ইজ নেসেসারি ফর লিভিং। ঠিক আছে, তো অনেক কটা টাইটেল বললাম, নিজেদের সুবিধা মতো কোনো একটা টাইটেল নিও। এবার নিজে ভেবে দেখো কোন টাইটেলটা বেটার লাগছে। তো লেখাটাকে আমরা এভাবে ছোট করে এবার ভেবে নেব। একই জিনিস আগেরটা যেটা বললাম সেটাকেই আগে ট্রাই করব একটু বাংলায় ভেবে নেওয়ার। তো বাংলায় ভাবলে আমরা কিভাবে বলবো, এরম ভাবে ভাবি যে প্রত্যেকটা মানুষের হার্ডওয়ার্ক করা উচিত। বাংলায় যদি ভাবি এরকম ছোট ছোট সেন্টেন্স লিখে নেব এবং এত তাড়াতাড়ি লিখবো যাতে আমার হ্যান্ডরাইটিংটা আমি বুঝতে পারি। সেটাকে এবার ইংলিশে ট্রান্সলেট করে নেবো, তাহলে দেখবো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যে হার্ডওয়ার্কটা প্রত্যেকের অবশ্যই করা উচিত। কোনো কোনো মানুষ এই যারা কুঁড়ে, তারা ঘৃণ্য উপায়ে নিজেদের জীবন কাটায়। যারা কুঁড়ে তারা ঘৃণ্যভাবে নিজেদের জীবন কাটায়। তারা ঘৃণ্যভাবে একটা ব্যর্থ জীবন কাটায়। যারা কুঁড়ে তারা ঘৃণ্যভাবে একটা ব্যর্থ জীবন কাটায়। এই রকম যারা কুঁড়ে তাদেরকে একসময় হল্যান্ডে একটা শাস্তি দিয়ে কাজ করতে, কর্মমুখী করতে বাধ্য করা হতো।
এইরকম কুঁড়ে লোকেদের হল্যান্ডে একসময় কর্মমুখী হতে বাধ্য করা হতো। আর লাস্ট একটা কনক্লুডিং লাইন দিয়ে দেবো যে সঠিক জীবনযাপনের জন্য হার্ডওয়ার্কটা ভীষণ এসেন্সিয়াল। সঠিক জীবনযাপনের জন্য হার্ডওয়ার্কটা ভেরি এসেন্সিয়াল। ওকে, তাহলে লেখাটা এভাবে লিখে দিই। every man must work hard. Every man must work hard to earn bread. ওই যে বলেছে না হলে তারা হয় ভিক্ষা করবে না হলে চুরি করবে। বা এখানে একটা ইডিয়ামসও ব্যবহার করতে পারি, এভরি ম্যান মাস্ট ওয়ার্ক হার্ড টু মেক দ্য বোথ এন্ডস মিট। টু মেক দ্য বোথ এন্ডস মিট। মেক দ্য বোথ এন্ডস মিট মানে টু লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ খাওয়া পড়া করে বেঁচে থাকা। সো এভরি ম্যান মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন ব্রেড, বা বললাম এভরি ম্যান মাস্ট ওয়ার্ক হার্ড টু মেক দ্য বোথ এন্ডস মিট, ওটা দিলে আরো ভালো। তারপরে লিখি অ্যান আইডল ম্যান earns his living An idle man earns his living through disgraceful বা ডিসগ্রেসফুল কথাটা যদি না ব্যবহার করতে পারো, আর একটা ভালো ওয়ার্ড আছে ইগনোমিনিয়াস। অবলিক দিয়ে লিখলাম, হ্যাঁ, ডিসগ্রেসফুল অর ইগনোমিনিয়াস ওয়েস। ওকে, his life is useless to all. His life is useless to all. Full stop. Such idle men in Holland, were compelled, তাদের বাধ্য করা হতো, বা ফোর্সড লিখতে পারি, একই কথা, were compelled to do hard work Such idle men in Holland were compelled to do hard work by severe punishment. By severe punishment. Okay? তো লাস্ট লাইনটা কনক্লুড করি, to make life useful, perform
hard work. To make life useful, perform hard work. এই ইগনোমিনিয়াস নামে একবার বলবে ঘৃণ্য, loathsome, ওকে, ইগনোমিনিয়াস না বলে লোথসামও বলতে পারি, বা নেফারিয়াসও বলতে পারি, একই কথা। এখানে ইউজফুল লিখো না, ইউজফুল না লিখে, ইউজফুলটা ভালো শোনাচ্ছে না, টু মেক লাইফ প্রোডাক্টিভ লেখো। To make life productive, perform hard work. বা প্রোডাক্টিভ না লিখে কনস্ট্রাকটিভও লিখতে পারি, একই কথা। To make life constructive, perform hard work. হ্যাঁ, ফ্রুটফুলও লেখা যায়, বাট প্রোডাক্টিভ বা কনস্ট্রাকটিভটা বেটার হবে এখানে। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার বলছি কোথায় ফ্যাক্ট হচ্ছে যেটাকে আমরা মানে লিখতে হবে, আর কোথায় আমরা মানে এক্সাম্পল তবে এটা হ্যাঁ, এটা হচ্ছে আমাকে ভালো করে ওখানে বুঝতে হবে সেন্টেন্সের মধ্যে। যেমন এইখানে যেটা বলেছে এটা কিন্তু একটা বেসিক বলেছে, মানে যে হার্ডওয়ার্কটা সেটা প্রয়োজন জীবনে কতটা। এবার এই আইডিয়াটাকে এস্টাবলিশ করার জন্য কিন্তু হল্যান্ডের এক্সাম্পলটা দেয়নি, বরঞ্চ হল্যান্ডের যে ঘটনাটা, যেভাবে অপরাধীদের মানে আর কি অপরাধীদের সেখানে সঠিকভাবে তাদেরকে কেমনভাবে আর কি ট্রিট করা হতো যাতে তাদের আইডলনেস থেকে ফিরিয়ে সঠিক লাইফে আনা যায়, সেজন্য তাদেরকে কি করা হতো, এটা একটা ফ্যাক্ট। আর আগের দিন যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কোনো একটা আইডিয়াকে এস্টাবলিশ করার জন্য কোনো একটা এক্সাম্পল। তো যদি আমি দেখি যে কোনো এক্সাম্পল টাইপ দিয়েছে, তাহলে সেটাকে আমি প্রেসের মধ্যে লিখবো না, বাট যদি কোনো ফ্যাক্ট দেয় সেই ফ্যাক্টটাকে ছোট করে একটু ইন্ডিকেট করে দিতে হবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার বুঝলাম। স্যার বলছি এই প্রেসি রাইটিং গুলো স্যার আমি গতকাল পাঠাতে পারিনি, আজকে পাঠিয়েছি, কাইন্ডলি একটু চেক করে নেবেন। দেখুন, আসলে এতজন পাঠিয়েছো একসাথে, আমি পরে দেখে সবাইকে মার্কস দেব, তো একটু টাইম হয়তো লাগবে, 2-3 দিন সময় লাগবে, বাট আমি করে দেবো, ঠিক আছে? কালকে সবার খাতাই দেখেছি, বাট রাফলি দেখা হয়েছে। বেশ, এবার আমরা যেটা সব বলো। সব পয়েন্ট গুলো টাচ করা যাচ্ছে না। টাচ করা যাচ্ছে না, সেটার জন্যই তো আজকে ক্লাসে বললাম যে কেমন ভাবে আমি আগে পড়বো, পড়ে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো কি কি আছে দেখে নেবো, এবার নিজের মাথায় ছকে নেবো বাংলায়, বাংলায় যা হোক করে একটা হ্যান্ড রাইটিংয়ে একটা বাংলায় ড্রাফট বানিয়ে নেবো, দিয়ে সেটার ইংলিশ করে দেবো। এই প্রসেসটা তুমি যদি করতে পারো, দেখো 7 থেকে 8 মিনিটে নামিয়ে ফেলতে পারবে। না হলে প্রেসি যদি তুমি এই প্রসেসটা না করো, যারা ইংলিশে যথেষ্ট ভালো তাদের কথা আলাদা, আমি মিডিওকারদের জন্য বলছি, মিডিওকারদের জন্য এটা হচ্ছে আইডিয়াল পদ্ধতি, বিশেষত পিএসসি ক্লার্কশিপের মতো পরীক্ষার জন্য, যেখানে টাইম ইজ দ্য আটমোস্ট ফ্যাক্টর। বোঝাতে পারলাম? বাংলা ইংলিশের জন্য তো আলাদা আলাদা বুকলেট করবে। আরে বুকলেট দিক না, তোমাকে তো রাফ জায়গা দেবে, রাফে লেখো না। ঠিক আছে, রাফে লিখে কেটে দাও না, নিজের সুবিধা মতো জাস্ট 2-1টা ওয়ার্ড করে, পুরো লিখতে যাবে কেন, পুরো লেখার সময় আছে, নিজে যাতে বুঝতে পারবো সেরকম ভাবে লিখে দেবো। আচ্ছা স্যার, হ্যাঁ? বলছি ধরুন পরীক্ষার হলে বাংলা ইংলিশের
একটা কোশ্চেন কমন ধরুন পেশিটা সহজ হলো, পেশিটা লিখলাম, তারপর ধরুন বাংলার একটা মানে প্রতিবেদন কমন পেলাম, প্রতিবেদন ওরকম লিখতে পারবো? কমন পাবে না, পরীক্ষায় গিয়ে কমন পাবে এটা আবার কি? না স্যার, মানে কমন মানে কি মনে হচ্ছে ভালো লিখতে পারবো, তো এরকম আগে পরে এরকম লিখতে পারবো ইংলিশের সাথে বাংলা মিলিয়ে? হ্যাঁ, সে তো একসাথেই খাতা দিয়ে দেবে, তোমায় তো আধ ঘন্টা করে দেবেন, একসাথেই দিয়ে দেবে বাংলা ইংরাজি দুটোই। বলো কাল নাম্বারিংটা ঠিকঠাক দিতে হবে তাই তো? নাম্বারিংটা ঠিকঠাক করবে, এবং সবচেয়ে বড় কথা আগে বাংলা লিখতে যাবে না, আগে ইংলিশটা লিখবে। মানে আমি সাজেস্ট করবো সবাইকে, আগে ইংলিশ লিখবো, ঝপঝপ ট্রান্সলেশন করব, ট্রান্সলেশনটা টার্গেট রাখবো 7 মিনিট, প্রেসি যতই আমরা 6 মিনিট টার্গেট রাখি ওটা 7 মিনিটে যাবেই যাবে, ব্যাস হয়ে গেল। রিপোর্ট একদম মেরে কেটে 10 মিনিট, এর বেশি দেওয়াই যাবে না, আমাকে 25 মিনিটে যে কোনো মূল্যে ইংরাজি শেষ করে ফেলতে হবে। 25 মিনিটে ইংরাজি শেষ, চলে আসবো বাংলা। বাংলা আগে বঙ্গানুবাদটা একদম 5 থেকে 6 মিনিটে নামাতে হবে, কেননা বাংলা লিখতে সময় লাগবে। বঙ্গানুবাদটা 5 থেকে 6 মিনিট, সারাংশ ওরকম, যত তাড়াতাড়ি লেখা যায়। টাইমটা লাগবে বাংলা প্রতিবেদন লিখতে গিয়ে। যদি এখন থেকে লেখা না প্র্যাকটিস করো না, হাত টানবে না পরীক্ষা হলে গিয়ে। রেগুলার লেখো, সবাইকে বারবার বলছি রেগুলার লেখো, বিশেষ করে বাংলা, কেননা দীর্ঘদিন আমরা বাংলা লেখার সঙ্গে ডিটাচ হয়ে আছি। যতই ক্লাস করো, যদি না প্রতিদিন লেখা প্র্যাকটিস করো, ওখানে গিয়ে লিখে আসতে পারবে না। টাইমটা খুব মেজর রোল প্লে করবে। ওকে, আমরা ট্রান্সলেশন কিছু দিয়েছিলাম, ট্রান্সলেশন অনেকেই পাঠিয়েছো, তো স্যার স্যার এক মিনিট একটা কথা ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, ধরুন রিপোর্টে কোনো একটা ইনসিডেন্ট বলে দিল, আর আমরা সেটা কি দিয়ে শুরু করবো, যে এটা আজ বলে লিখবো না গতকাল বলে লিখবো? ইনসিডেন্ট হলে গতকাল, আচ্ছা কেননা কালকের কোনো ঘটনা সেটাই আজকের নিউজ পেপারে বেরোবে, তাই না? আর ইনসিডেন্ট রিপোর্ট সবসময় পাস্ট। রিপোর্ট লিখতে গেলে যে জিনিসটাকে বারবার মনে রাখতে হবে, অনেকে পাঠিয়েছো আগের দিন দেখছিলাম, এটা ভাবছিলাম এই ক্লাসে আলোচনা করব, ভালো হলো এটা মনে করালে। সেটা হচ্ছে রিপোর্টের ফরম্যাট অনেকের ভুল হয়ে যাচ্ছে। রিপোর্টের ফরম্যাট কি? রিপোর্টের ফরম্যাট ওপরে টাইটেল, টাইটেলটাকে আন্ডারলাইন করব, আন্ডারলাইন করে একটু ডান দিক চেপে লিখবো বাই এ স্টাফ রিপোর্টার। এই ফরম্যাটটা দেখলাম অনেকে লেখনি। যদি নিউজ পেপার রিপোর্ট হয়, বাই এ স্টাফ রিপোর্টার বা বাই এ লোকাল করেসপন্ডেন্স লিখতে পারি। এবারে এখানে লিখছি কলকাতা, কমা দিয়ে 29 এপ্রিল বলে এটাকে আন্ডারলাইন করে একটা কোলন দিয়ে আমরা লেখাটা এখান থেকে শুরু করব। লিখছি, আবার পরের লাইন এখানে লিখছি দিয়ে কোনো একটা প্যারা শেষ হলো এখানে, হয়তো নেক্সট প্যারার আবার ফার্স্ট লাইনটা কিন্তু এখান থেকেই শুরু হবে, আবার এখান থেকে পরের লাইন যেরকম চাই এরকম। এটা কিন্তু ফরম্যাট রিপোর্টার, হ্যাঁ এটা একটু কেয়ারফুল। আর রিপোর্টের টাইটেলের ব্যাপারেও একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিপোর্টের টাইটেল লেখার কয়েকটা রুলস আছে। সেটা হচ্ছে টাইটেল সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। তো ফার্স্ট ইমপ্রেশন সবসময় ম্যাটার করবে। যেমন প্রেসের ক্ষেত্রে এক্সামিনার কিন্তু যদি তোমার টাইটেল দেখে একটা ফ্যাসিনেটেড না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি লেখাটা খুব ভালো করে পড়বে না। এটা হিউম্যান সাইকোলজি। তুমিও যদি এক্সামিনার হতে, তোমার কাছে কয়েক হাজার খাতা এসে পড়তো, তোমারও সাইকোলজি একই রকম ভাবে হতো। কন্টিনিউ একই খাতা দেখে যাচ্ছি, একই জিনিস, একই লেখা, একটা খাতায় দেখলাম আবার পরে খাতায় একই লেখা। মানুষ এমনিতেই
যারা এক্সামিনার তারা এমনিতেই ফার্স্ট্রেটেড হয়ে যায়। তো সেজন্য ফার্স্ট ইমপ্রেশনটা খুব ম্যাটার করে। রিপোর্ট, প্রেসি এই দুটোর ক্ষেত্রেই, সেটা বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তখনই টিচার ভালো করে পড়বে যদি টাইটেলটা একটু অ্যাট্রাকটিভ হয়। আদারওয়াইজ টাইটেলটা ভালো হলো না, খুব একটা লিখে গেলে লেখাটা খুব সুন্দর হলো, অতটা মনোযোগ দিয়ে পড়বে না, তুমি হলেও তাই করবে। এবং ন্যাচারালি 15-র মধ্যে যদি টাইটেল ভালো হয় তাহলে দয়া করে একটু ভালো লেখা হলে 9-10ও দিয়ে দিতে পারে, কিন্তু টাইটেলটা যদি একটু অ্যাট্রাকটিভ না হয় ওই 7-8 খেলা হবে। আর এখানে 1 নাম্বার 2 নাম্বার কমটাই কিন্তু বড় ইম্প্যাক্ট ফেলে দেবে। সবার কাছে ক্লিয়ার? বেশ, ট্রান্সলেশনটা আমি আজকে আর ধরছি না, নেক্সট ক্লাসে আমি আবার লিখতে দেবো এরকম সেম, যেরকম আমি এক্সামিন মানে 3টে করে কোশ্চেন দিচ্ছি এবং আধ ঘন্টা থেকে 25 মিনিটের মধ্যে লেখা পাঠাচ্ছ, তো সেই লেখাটা লিখবে সবাই, দিয়ে তারপরে কোনো একটা ক্লাসে, আজকে ট্রান্সলেশন ধরে লাভ নেই, শেষ করা যাবে না। যদি কারো কিছু বলার থাকে বলতে পারো। স্যার বলছি রিপোর্টটা মোটামুটি কটা প্যারাগ্রাফে দিচ্ছে ভালো হয় স্যার? 3টে প্যারা, দুটো না তিনটে? 3টে। একদম প্রথমে যদি দুটো না লিখতে পারো, 3টেতেই, এই 3টেতে যদি না লিখতে পারো 2টোতেই লেখো, কোনো অসুবিধা নেই। আগে ইন্ট্রোডাকশনের পরে একটু মানে মেনলি কে কি বলেছে উক্তি দু একটা বানিয়ে উক্তি, থার্ড কনক্লুশন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি না সময় থাকে 2টো প্যারায় লিখে দাও। বাট যদি এরকম সিচুয়েশন হয়, এরকম সিচুয়েশন কিন্তু আসতেই পারে, ধরো দেখা গেল মেবি এবারে যে প্রিলিমসের যা কোশ্চেনের স্ট্যান্ডার্ড ছিল তাতে কিন্তু যদি মেনের স্ট্যান্ডার্ড হাই হয় তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। এবার সেক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন তোমার কাছে আসে, মানে এই সিচুয়েশনটা ম্যানেজ করা কিন্তু তোমাকেই শিখতে হবে। ধরো ফর এক্সাম্পল বাংলা বঙ্গানুবাদ বা ইংলিশ প্রেসি বেশ চাপের দিল, তুমি দেখলে টাইম নেই আর, 5টা লেখা লিখতে গিয়ে 55 মিনিট হয়ে গেছে, হতেই পারে এরকম সিচুয়েশন অ্যারাইজ হতেই পারে পরীক্ষায়। 5টা লেখা লিখতে গিয়ে আমার 55 মিনিট হয়ে গেছে, যা হোক করে এক প্যারাতে রিপোর্টটা শেষ করে ফুল স্টপ বা দাঁড়িয়ে দাও, একটা প্যারাতেই লেখো, কিন্তু কমপ্লিট করে লাস্ট সেন্টেন্সটাকে লিখছো এরকম ভাবে লিখে ফুল স্টপ বা দাঁড়িয়ে দাও, সেটা বাংলা বা ইংরেজিতে। বোঝাতে পারলাম? যাতে এক্সামিনার বুঝতে পারে যে তুমি কমপ্লিট করেছো, ওইখানেই খেলা ঘুরে যাবে। আর আমি যেটা বললাম এর চান্স কিন্তু এবারে খুব বেশি। এমন কিছু কিছু কোশ্চেন দেবে কিন্তু 90,000 পাস করিয়েছে 1:12, সো এত ইজি দেবে বলে আমার হিসেব বলছে না। ওকে, আমরা হার্ডও প্র্যাকটিস করব, ওই জন্যই আরো বেশি করে হার্ডটা প্র্যাকটিস করব, যাতে ইজি দিলে আমার আর কোনো চাপ না হয়। বেশ, তাহলে আমি রেকর্ডিং স্টপ করছি, আজকে এই অবধি থাক।